Okay, sir. Let's start. ঠিক আছে, so we begin. Good evening, students. আমি আশা করি আমাদের মুক্তির যে টিএসএস এর অনুদানপ্রাপ্ত স্টুডেন্টরা যুক্ত আছেন, তাদের অনেকেই 12 থেকে শুরু করে বিএ বিএসসি ল মেডিকেল কাজী কনগ্লোমারেট অফ স্ট্রিমস এই সেকশনের মধ্যে রয়েছে, তাই তো? পম্পা, আমি যদি আহ, ভুল বলি তুমি কারেক্ট করবে। তার মানে আমাদের এখানে যে স্টুডেন্টরা আছে তারা প্রায় হায়ার সেকেন্ডারি থেকে শুরু করে গ্র্যাজুয়েট এমবিবিএস বিডিএস ল Engineering. আন্ডার গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং সমস্ত স্ট্রিমের স্টুডেন্টরা রয়েছে। কাজেই আমাদের বক্তব্যটা শিক্ষা সংক্রান্ত, আজকে একটা জেনারেল ডিসকাশন। আই উড সে যে আমাদের আলোচনাটা হবে এই রকম যে বর্তমান পরিস্থিতি আমাদের কোথায় আমরা আছি ওভারঅল শিক্ষার ক্ষেত্রে, 1 নম্বর। 2 নম্বর ক্ষেত্রে 2 নম্বর যে আমরা এই জায়গা থেকে কিভাবে আমরা ক্যারি ফরওয়ার্ড করতে পারি উইথ দ্য বেসিক গোল অফ এডুকেশন। আমাদের যদি এই আলোচনাটাকে এইভাবে ভাঙা যায়। তার আগে আমি আমার নিজের সম্পর্কে বলি। আমার নাম সন্দীপ ঘোষ। আমি দীর্ঘকাল শিল্প কারিগরি ক্ষেত্র থেকে শুরু করে শিক্ষা এই সমস্ত বিভিন্ন বিষয়ে কাজ করেছি দীর্ঘদিন ধরে। এখন আমি মূলত এই ধরনের লাইভলিহুড ডেভেলপমেন্ট এডুকেশন এই ধরনের বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করে থাকি। তো আমি মুক্তির সঙ্গে দীর্ঘ 1-1.5 বছর কাজ করেছি এবং আমার মুক্তি আমার নিজের পরিবারের মতোই আমি মনে করি। এবং আমার মনে হয় যে মুক্তির যে অঙ্গীকার, সেটা আমরা যদি তাতে কিছুভাবে যুক্ত হতে পারি তো ডেফিনেটলি সেটা আমাদের দিক থেকে আমরা অনেক ভালো লাগার একটা বিষয়। কারণ আলটিমেটলি এর মধ্য দিয়ে আহ, ধরা যাক এই শিক্ষা ক্ষেত্র নিয়ে আমরা ছাত্রছাত্রীদের কাছে পৌঁছাতে পারছি, যাদের এই সদ্য জীবন শুরু হয়েছে, তারা প্রফেশনাল লাইফের আগে তারা চিন্তা ভাবনা করছে। কাজে এই জায়গাতে আমাদের এক্সপিরিয়েন্স থেকে বর্তমান অবস্থার উপরে যদি আমরা শেয়ার করতে পারি, তাতে যদি তাদের কিছু লাভ হয়, তো ডেফিনেটলি দ্যাট উড বি ভেরি ওয়েলকাম। তো আমরা প্রথমেই আসি বর্তমান শিক্ষার ক্ষেত্র যদি আমরা বলি। যদি দেখা যায় পশ্চিমবঙ্গের কথা, আমি ভিডিওটা এবারে অফ করে দিচ্ছি, হ্যাঁ। আমরা যদি প্রথমেই পশ্চিমবঙ্গের শিক্ষার কথা, সার্বিক শিক্ষার কথা বলি, তাতে দেখা যায় যে আমাদের পশ্চিমবঙ্গে বর্তমান অবস্থাতে, আমার কথা শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে, স্যার। হ্যাঁ স্যার। ওকে। প্রায় আমাদের দেখা যাচ্ছে যে আমাদের স্কুলগুলো অনেকগুলো বন্ধ হয়ে গেছে। প্রায় দেখা গেছে যে 8,207টা স্কুল, 2022 সালে একটা রিপোর্ট, যে প্রাইমারি সেকেন্ডারি সব মিলিয়ে প্রায় 10% স্কুল আমাদের গ্রাম বাংলারই অধিকাংশ বন্ধ হয়ে গেছে। আমাদের স্কুলে আমাদের স্কুলে প্রায় সব মিলিয়ে 1,10,000 ভ্যাকেন্সি, এবং তার মধ্যে প্রায় 69% হচ্ছে গ্রাম বাংলাতে স্কুল। হ্যাঁ। এবং তোমার এইরকম একটা অবস্থা। এই অবস্থাতে আমাদের অ্যানুয়াল সার্ভে রিপোর্ট অফ এডুকেশন, যারা সারা ভারতবর্ষ জুড়ে শিক্ষার অনুসন্ধান করে, শিক্ষার প্রোগ্রেস তারা মেজার করে এবং রিপোর্ট করেন, সেখানে দেখা গেছে যে 2023 সালের রিপোর্ট বলছে যে 14 থেকে 18 বছর বয়সী ছেলে মেয়েদের মধ্যে প্রায় 25% স্টুডেন্ট ক্লাস 2 টেক্সট ভালো করে রিড করতে পারেনি। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ কথা স্যার। শোনা গেলে তাহলে বাকিরা তাদের অডিওটাকে মিউট করে রাখো, নাহলে নয়েজ আসছে। তোমরা সবাই ক্যামেরাটা অন করো, কিন্তু মাইক্রোফোনটাকে অফ রাখো। যদি তোমাদের কিছু বলার সুযোগ থাকে, হ্যান্ড রেজ করবে, আমরা পরে তোমাদের কাছে আসবো। ঠিক আছে? এই অনুরোধটুকু রইলো। স্যার, প্লিজ গো অ্যাহেড। তাহলে আমরা আমাদের পশ্চিমবাংলার
শিক্ষা ক্ষেত্রের কি অবস্থা, মানে বেসিক্যালি প্রাইমারি সেকেন্ডারি এডুকেশনের স্কুলের সংখ্যার কথা একটা পরিসংখ্যান বললাম, এবং সেখানে কি পরিমাণে শিক্ষক এবং শিক্ষাকর্মীর ভ্যাকেন্সি আছে সেটা বললাম। এরপরে বলবো যে আমাদের অ্যানুয়াল সার্ভে রিপোর্ট, যেটা মোটামুটি সারা ভারতবর্ষ জুড়েই অত্যন্ত স্বীকৃত একটি তথ্য প্রদানকারী সংস্থা হিসাবে স্বীকৃত, তাদের রিপোর্ট বলছে 2023-এর শেষে যে 14 থেকে 18 বছর বয়সী ছাত্রছাত্রীদের মধ্যে প্রায় 25%, এটা সারা ভারতবর্ষের মধ্যেই 25% স্টুডেন্ট কারা ক্লাস 2 টেক্সট পড়তে পারে না, এবং 43% স্টুডেন্ট তারা ডিভিশন ভালো করে করতে পারে না, এবং তার মধ্যে গ্র্যাজুয়েট স্টুডেন্টরাও রয়েছে। অর্থাৎ সার্বিকভাবে শিক্ষার যে গুণগত মান, সেটাও কিন্তু ভয়ঙ্কর রকম ভাবে চিন্তার। তার পাশাপাশি আরেকটা রিপোর্ট বলে যে পশ্চিমবঙ্গে প্রায় 73 থেকে 75% স্টুডেন্ট তারা প্রাইভেট টিউশনি নেয়, এইরকম একটা আমাদের পশ্চিমবাংলার অবস্থা, যে অবস্থার উপরে দাঁড়িয়ে তোমরা একটা ভালো রেজাল্ট করেছো মাধ্যমিকে, তারপরে তোমরা উচ্চ মাধ্যমিকে কেউ পড়ছো, কেউ আন্ডার গ্রাজুয়েশনে বিভিন্ন স্ট্রিমে গেছো, ইঞ্জিনিয়ারিং এ গেছো, এতে গেছো, অসম্ভব এই শিক্ষা পরিবেশের প্রতিকূলতা নিয়ে তোমরা একটা লেভেল পর্যন্ত এগিয়ে এসেছো, এবং এটার জন্য আমি প্রত্যেককে অত্যন্ত ধন্যবাদ জানাবো, আমি অভিনন্দন জানাবো যে তোমরা এত প্রতিকূলতার শিক্ষা, পারিবারিক প্রতিকূলতাও অনেক জায়গায় ব্যাপকভাবে থাকে, এবং সেই পারিবারিক প্রতিকূলতা আছে বলেই তোমরা টিএসএস এর সঙ্গে যুক্ত হয়েছো। এই সমস্ত প্রতিকূলতা নিয়ে তোমরা এতটা এগিয়ে এসেছো, এই জন্যে তোমাদেরকে আমার দিক থেকে, এবং আশা করি মুক্তিরও সকলে তোমাদেরকে হার্দিক অভিনন্দন জানাবে। এইটা গেল যে আমাদের শিক্ষার বর্তমান অবস্থা। এরপরে আমি বলবো যে জব মার্কেট, তোমরা আলটিমেট যদি আমরা শিক্ষার বেসিক উদ্দেশ্য ধরি, তাতে যদি আমরা জেনারেল কথা বলি, সেটা আমাদের বিজ্ঞানী আইনস্টাইনের কথা বলতে হয়, এডুকেশন ইজ নট লার্নিং অফ ফ্যাক্টস, it is rather the training of the mind to think. আমরা এটা হচ্ছে ফাউন্ডেশনাল ডেফিনিশন আমি বলবো রিগার্ডিং এডুকেশন। শিক্ষা শুধুমাত্র কিছু ফ্যাক্ট মুখস্থ করা নয়, শিক্ষা নিজের মনকে পরিপূর্ণভাবে শিক্ষানবিশী ধারণায় সম্পৃক্ত করা, মাইন্ডকে কিভাবে ট্রেনিং করা যায় এই শিক্ষার মধ্য দিয়ে, সেটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট। তো সেই আঙ্গিকেই বলি বর্তমান ভারতবর্ষে চাকরির কি অবস্থা, কারণ আমরা তো শিক্ষিত হতে চাইছি, আমাদের আলটিমেটলি যে যার জায়গাতে নিজের চাকরি, নিজের পায়ের তলায় মাটি খুঁজে বার করতে হবে, সেই জন্যে প্রত্যেকটা বিষয়ে যে যেমন ভাবে পড়াশোনা করছে তার আলটিমেট উদ্দেশ্য হচ্ছে যে যে 12-এ আছো সে আরো কিছু প্রফেশনাল পড়াশোনা করে, যে ইঞ্জিনিয়ারিং পড়ছো পড়াশোনার শেষে, যে ডাক্তারি পড়ছো পড়াশোনার শেষে, যে ল পড়ছো, যে অন্যান্য পোস্ট গ্রাজুয়েশন পড়ছো, প্রত্যেকেই চাই শিক্ষান্তে একটা চাকরির জায়গা চাই। আচ্ছা, এই চাকরির ক্ষেত্রে ভারতবর্ষে এখন অবস্থা হচ্ছে যে দেখা গেছে ইন্টারন্যাশনাল লেবার রিপোর্ট বলো বা ন্যাশনাল বিভিন্ন সার্ভে রিপোর্ট বলছে যে যে চাকরি আছে সেই চাকরির 48%, যত আনএমপ্লয়েড ইউথ আছে তার মধ্যে মাত্র 48% এমপ্লয়েবল, অর্থাৎ তাদের চাকরি করার মতো যে কারিগরি বা মানসিক যে তাদের যোগ্যতা, সেটা তাদের মধ্যে নেই। 48% অনলি অফ দি আনএমপ্লয়েড ইউথ, শিক্ষিত ইউথ তাদের মধ্যে এমপ্লয়েড।
এটা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্স। এর পাশাপাশি এবারে চাকরি কোন দিকে গতি, চাকরির গতি যদি দেখা যায় যে 68.5% অফ দি ওয়ার্ল্ড ইকোনমি, শুধু ভারতবর্ষের নয় সারা পৃথিবীর ইকোনমি আজকে সেই সমস্ত চাকরির সঙ্গেই, সেই সমস্ত কাজের সঙ্গেই যুক্ত হচ্ছে যার সঙ্গে ITES যুক্ত, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড অ্যালায়েড সার্ভিস, ডিজিটাল তথ্য প্রযুক্তি নির্ভর সমস্ত চাকরির সঙ্গে যুক্ত হয়ে গেছে। তাহলে আমরা চাকরির জায়গায় বুঝতে পারলাম যে আমাদের যত শিক্ষিত মানুষ তৈরি হচ্ছেন, যে ইউথ যুবক যুবতী তৈরি হচ্ছেন, তাদের মধ্যে 48%। হ্যাঁ, কেউ কিছু বলবে? কেউ কিছু বলছো? আরো যদি কিছু স্টুডেন্ট প্রশ্ন তোমরা কি থাকে বলো, আমরা তোমাদের কাছে আসছি, বলো। আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, কথা শোনা যাচ্ছে। ওকে, তো আই ক্যারি ফরওয়ার্ড। ইয়েস স্যার। ওকে, সো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একদিকে পশ্চিমবাংলার তথ্য দিলাম, তার সঙ্গে ভারতবর্ষেরও তথ্য দিলাম যে শিক্ষার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে তো বটেই, যেখানে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে বাংলা মিডিয়ামের, এবং তার সঙ্গে সারা ভারতবর্ষের শিক্ষার ক্ষেত্রে কোয়ালিটির সেরকম কোনো ইমপ্রুভমেন্ট নেই। এবং চাকরির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যতজন চাকরি ডিগ্রি বা গ্র্যাজুয়েট ডিগ্রি আর্নড স্টুডেন্ট বা মানে খাতায় কলমে এমপ্লয়েবল ইউথ আছেন, তাদের মধ্যে 48% অনলি এমপ্লয়েবল, তাদের প্রয়োজনীয় দক্ষতা নেই। আর চাকরির মার্কেট শিফট করছে কোন দিকে? না, তথ্য প্রযুক্তিগত যুক্ত রয়েছে, এই রকম ভাবে চাকরির মার্কেট শিফট করছে। তাহলে এই দুটো তথ্যকে জানালে, হ্যাঁ বলো। খুব নয়েজ আসছে। হ্যাঁ, না আমি বলছি আগেরটা সাদা ছিল না জলটা, এবং চেঞ্জ করে দিয়েছে। আগেরটা বোধহয় খারাপ ছিল, এটা ঠিক দিয়েছে। সাদা মানে হয়তো এমনি জল ভর দিয়েছে জল। শিবম, কিছু বলতে চাইছো? क्या पड़ेगा? শিবম, তোমার থেকে আনমিউট করো মাইকটাকে। আমি রিপিট করছি, ইয়েস। আহ, আমি পশ্চিমবাংলা এবং ভারতের শিক্ষার অবস্থা সামারি একটু বললাম, তার সঙ্গে আমি বললাম যে চাকরির বাজারে কি অবস্থা। এই অবস্থা সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গবাসী, বিশেষ করে TSS এর স্টুডেন্ট যে সমস্ত জায়গা থেকে আসে, তাদের জন্য অ্যাডিশনাল আরেকটা ইম্পেডিমেন্ট সারা পৃথিবী জুড়ে যেটা চলছে, তার সঙ্গে বিশেষ করে সাগর, সুন্দরবন অঞ্চল, পূর্ব মেদিনীপুর, এই সমস্ত অঞ্চল থেকে যারা আসছে তাদের জন্য অ্যাডিশনাল আরেকটা প্রকৃতিগত ডাইমেনশন আছে, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল হ্যাজার্ড। অর্থাৎ একদিকে দেখতে গেলে চাকরির বর্তমান এই অবস্থা, তার সঙ্গে পড়ার নানান ধরনের প্রতিকূলতা রয়েছে, তার সঙ্গে আরো একটা প্রতিকূলতা, সেটা হচ্ছে পরিবেশগত প্রতিকূলতা। আমরা এই মাত্র রেমালের সঙ্গে আমরা এই কিছু 26 তারিখে আমরা রেমাল দেখলাম, তার আগে আমফান দেখেছি। এইভাবে ক্রমাগত দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বাড়ার সঙ্গে সঙ্গে সাইক্লোনের প্রবণতা বাড়ছে, এবং জলস্তর বৃদ্ধি হচ্ছে সমুদ্রেতে, এবং তার সঙ্গে এই সাইক্লোনের সঙ্গে চলে আসছে জলোচ্ছ্বাসের ফলে আমাদের কৃষিযোগ্য যে জমি রয়েছে সেখানে লবণ জল ঢুকে যাচ্ছে, এবং চাষবাস এবং অন্যান্য গবাদি পশু জীবন জীবিকা প্রচন্ড সংকটাকুল করে ফেলছে। এটাও আর একটা আমাদের জীবিকা এবং জীবনের জন্য ভয়ঙ্কর একটা
প্রতিকূলতা তৈরি করেছে। এবং যত দিন যাবে, যে রিপোর্ট বলছে, ওয়েদার রিপোর্ট বা গ্লোবাল ক্লাইমেট রিপোর্ট যা বলছে, তাতে গ্লোবাল ওয়ার্মিং বাড়ার সঙ্গে সঙ্গে এই সাইক্লোনের একদিকে হয়তো ছোট ছোট সাইক্লোনের সংখ্যা কমবে বলা যাচ্ছে, কিন্তু সাইক্লোনের যে গ্র্যাভিটি, তার মাত্রাটা, সাইক্লোনের যে মাত্রা, সেই মাত্রাটা অনেক বেড়ে যাবে। সাইক্লোনের মাত্রা বলতে আমি বলতে চাইছি যে, ধরা যাক আমি যদি সাইক্লোনের তোমাদের বলি যে সাইক্লোনের কতগুলো গ্রেড আছে, সেই সাইক্লোনের গ্রেডেতে বিভিন্ন ক্যাটেগরিতে ভাগ করা হয়। যেমন ক্যাটেগরি 1-এ হচ্ছে 74 থেকে 95 বা 119 থেকে 153 কিলোমিটার পার আওয়ার হলে ক্যাটেগরি 1 হয়। ক্যাটেগরি 2-তে 154 থেকে 177 কিলোমিটার স্পিড হবে সাইক্লোনের। সেরকম ক্যাটেগরি 3-তে 208 কিলোমিটারের উপরে, ক্যাটেগরি 4 251, এবং 251 কিলোমিটারের উপরে চলে গেলে ক্যাটেগরি 5 হবে। তো যত দিন যাবে, এটাই প্রেডিকশন যে ক্যাটেগরিটা বেড়ে যাবে। অর্থাৎ আজকে যদি আমরা 110 কিলোমিটার বেগে ঝড় পাই, আমরা আগামী দিনে তৈরি থাকতে হবে সেটা হয়তো আরো বেশি বেগে বাড়বে। অর্থাৎ আমাদের জীবনহানি, আমাদের সম্পত্তি হানির সংখ্যা আরো বাড়বে। তো এই এত প্রতিকূলতা, একদিকে শিক্ষার এই রকম একটা অবস্থা, দ্বিতীয়ত আমাদের চাকরির এই অবস্থা, তৃতীয়ত আমাদের পরিবেশগত প্রতিকূলতা। এই এতগুলো প্রতিকূলতা নিয়ে আমরা পড়াশোনা করছি এবং আমরা আশায় বুক বেঁধে আমরা ভবিষ্যতের জন্য কল্পনা করছি। তো এই জায়গাটাতে আমরা কিভাবে হাত মেলাতে পারি, এইটাই হচ্ছে আমার কিন্তু আজকের আলোচনার বিষয়, যে আমরা কিভাবে নিজেদেরকে এই প্রতিকূল অবস্থাতেও আমরা কিভাবে এগিয়ে যেতে পারি, এটা হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। তো এই আলোচনাতে যাওয়ার আগে এই ব্যাকগ্রাউন্ড যে কথাগুলো বললাম, আমি একটা পুরনো ইতিহাস থেকে আমি তোমাদের সামনে একজন মানুষকে আমি উপস্থাপন করব, যিনি সেই সময়কারের প্রতিকূলতাকে সামনে নিয়ে তিনি এগিয়েছিলেন এবং ভারতবর্ষে 1 নম্বর একটা জায়গা দখল করেছিলেন। শুধু তাই নয়, সারা বিশ্বের মানচিত্রে নিজের এবং ভারতবর্ষের বিজ্ঞান জগতে স্থান পাকা করেছিলেন। এবং আজকে তাকে বলা হয় আধুনিক ভারতে বিজ্ঞান চর্চার পথিকৃৎ। আমি কার কথা বলতে চাইছি তোমরা কেউ বুঝতে পারছো? কে বলতে পারবে? যদি কারোর উত্তর জানা থাকে আমাদেরকে বলো। আমি এমন একজন মানুষের কথা এখানে বলতে চাইবো, যিনি তার জীবনেও প্রচুর প্রতিকূলতাকে সামনে নিয়ে তিনি এগিয়েছিলেন নিজের মনের জোরে, নিজের মেধার জোরে, এবং সারা পৃথিবীতে নিজের জায়গা করেছেন। আজকেও তার নামে এখনো তিনি রেলিভেন্ট, এখনো তিনি সমকালীন, এবং ভারতবর্ষে তিনি বিজ্ঞান চর্চার পুরোধা, এবং তাকেই বলা হয়, তার হাত ধরেই আধুনিক ভারতের বিজ্ঞান চর্চার প্রসার ঘটে। কে এই মানুষটা, কে বলতে পারবে? এপিজে আব্দুল কালাম। না, হলো না। আমি একজন বাঙালি মানুষের কথা বলছি, আমি একজন বাঙালি বিজ্ঞানী। আচার্য জগদীশ চন্দ্র বসু। একদম একদম, আচার্য জগদীশ চন্দ্র বসু। আচার্য জগদীশ চন্দ্র বসু, আমি একটু বলি, একদম সংক্ষেপে বলবো যে উনি জন্মেছিলেন বর্তমান বাংলাদেশ, তখন পূর্ববঙ্গ, তার বিক্রমপুর জেলায় জন্মেছিলেন 1858 সালে।
তারপরে উনি গ্রামের স্কুলে, ওনার বাবা ওখানে একটি স্কুলের প্রধান শিক্ষকতা করতেন, তারপরে উনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হন, আরো অন্যান্য বিভিন্ন পদে যান। তো সে ওইখানে গ্রামের স্কুলে উনি প্রথম পড়াশোনা করেন। তারপরে কলকাতায় আসেন, কলকাতায় এসে হেয়ার স্কুল সেন্ট জেভিয়ার্স, ওখান থেকে তিনি বিদেশে যান। সেখানে গিয়ে তিনি পড়াশোনা করেন। প্রথমে মেডিকেল সায়েন্সে ভর্তি হন, কারণ তখন মেডিকেল সায়েন্স একটা ব্যাপার, সবাই মেডিকেল সায়েন্সের কথা বলেন। যদিও তার বাবা বলেছিলেন যে তোমার যেটা ভালো লাগবে এমন কিছু করবে যাতে তোমার মন এবং দেশের এবং দশের ভালো হয়। তো উনি প্রথমে মেডিকেলে ভর্তি হন, তারপরে সেটা তার স্যুট করেনি, তারপরে তিনি বেসিক সায়েন্স এবং ফিজিক্স নিয়ে পড়াশোনা করে ভারতবর্ষে ফিরে আসেন এবং প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা করেন। এই অধ্যাপনা করার সময়ে তখন তিনি প্রথমে কাজ শুরু করেন কিন্তু ফিজিক্সের উপরে, ফিজিক্সের বিষয়ের উপরে কাজ শুরু করেন। এবং ফিজিক্সের সেই সময়ে কেউ শোনেনি, তিনি এমন বিষয়ের উপরে কাজ করেন, সেটাকে বলা হয় মাইক্রোওয়েভ, শর্টার ওয়েভ। সেই মাইক্রোওয়েভ দিয়ে তিনি কমিউনিকেশনের কাজে লাগানো যায় এবং তার উপরে তিনি প্রচুর কাজ করেন এবং গবেষণাপত্র বাইরে প্রকাশ করেন। তোমরা নিশ্চয়ই যারা পড়েছো বা পড়ে নেবে। এবং সেটা করে উনি দেখিয়েছিলেন। এবং সবচেয়ে বড় কথা, আমি প্রতিকূলতা কেন বলবো, আমি প্রতিকূলতার কথা বলে তারপরে জগদীশচন্দ্র বসুর কথা বললাম, আচার্য জগদীশচন্দ্র বসুর কথা বললাম, কিন্তু প্রতিকূলতার কথা বলিনি। প্রতিকূলতাটা এটাই যে তিনি এমন একটা সময়ে এই কাজ করেছিলেন যে কাজগুলোকে ব্রিটিশরা কেউ পছন্দ করতো না। তাদের সরকারি নিয়ম ছিল যে ভারতীয়দেরকে শুধুমাত্র নিম্ন কাজে লাগানো হবে, উচ্চ কাজে, গবেষণার কাজ থেকে শুরু করে জরিপের কাজ, এই সমস্ত কাজে তাদের ইন্টারনাল রুলিং ছিল যে এই সমস্ত কাজে তাদেরকে নেওয়া হবে না। তো যাই হোক, জগদীশচন্দ্র বোস ইংল্যান্ড থেকে পড়াশোনা করলেন। ইংল্যান্ড থেকে পড়াশোনা করে তিনি দেশে ফিরে আসলেন এবং তার ওইখানকার পড়ার মেধা দেখে তাকে হাই রেকমেন্ডেশন দেয়া হয়। সেই রেকমেন্ডেশন নিয়ে ওনাকে প্রেসিডেন্সি কলেজে দেয়া হয়। মজার ব্যাপার হলো, প্রেসিডেন্সি কলেজের তখন যারা পরিচালন ব্যবস্থায় ছিলেন, ইনক্লুডিং প্রিন্সিপাল, তারা জগদীশচন্দ্র বসুকে ব্রিটিশ, কারণ প্রেসিডেন্সি কলেজে সেই সময়ে ব্রিটিশরা ছাড়া কেউ পড়াতে পারতো না, তো তাকে পার্মানেন্ট করা হয়নি এবং তাকে মাইনে 1/3 করে দেয়া হয়, যে তোমাকে এই 1/3 মাইনে নিয়ে পড়াতে হবে। তাকে গবেষণার জন্য কোন রকম সুযোগ দেয়া হয়নি। তাকে বলা হয়েছিল যে তুমি গবেষণা কি করবে, তোমাকে পড়ানোর কাজ পড়াও। এই অবস্থাতে থেকে তিনি যেটা করেন, তিনি এই মাইনে এতটাই স্বাভিমানী ছিলেন, এই যে ব্রিটিশ সরকার মাইনে তাকে দেবে বলেন, তিনি বিনা মাইনাতে তিনি কাজ শুরু করেন। বিনা মাইনেতে তিনি পড়ান। তার পড়ানো, বিশেষ করে তার ফিজিক্সের এক্সপেরিমেন্ট নিজে তৈরি করে যে সমস্ত পড়াতেন এক্সপেরিমেন্ট সহকারে, সেটা ছাত্রছাত্রীদেরকে অসম্ভব উদ্বুদ্ধ করত। এবং তিনি কাজ শুরু করেন ওই অবস্থাতেই একটা 20 স্কোয়ার ফুট রুমেতে, নিজে ছোট ছোট যন্ত্রপাতি করে তিনি মিলিমিটার লেভেলে মাইক্রোওয়েভের ওয়েভ লেংথে তিনি কাজ করেন এবং কমিউনিকেশনের দিশা দেখান।
যেটা তিনি প্রথম টাউন হলে তিনি দেখিয়েছিলেন যে ছাদ ভেদ করে দেয়াল ভেদ করে কি করে কমিউনিকেশন হচ্ছে, এবং জনসমাজের মধ্যে তখন তিনি প্রমাণ করেন গবেষণার প্রয়োজনীয়তা এবং গবেষণার ফল। তারপরে তিনি বাইরে জার্নালে প্রকাশ করেন এবং তারপরে তার সুনাম বাড়তে থাকে। এইভাবে এই প্রতিকূলতা নিয়ে তিনি সারা জীবন লড়াই করেন। প্রথমে রেডিও ওয়েভের উপরে, মাইক্রোওয়েভের উপরে গবেষণা করেন এবং বিভিন্ন জায়গাতে তার সুনাম ছড়িয়ে পড়ে। এতটাই সুনাম যে প্রায় প্রত্যেকটা দেশেতেই তাকে ডেকে পাঠানো হয় এবং তাকে ব্রিটিশ সরকার বাধ্য হয় ছুটি দিতে বাইরে লেকচার দিতে যাওয়ার জন্য। এবং সবচেয়ে বড় কথা জানো, এই যে বলা হয় রেডিওর প্রথম জনক হচ্ছেন মার্কনি, রেডিও ওয়েভের, অ্যাকচুয়ালি জগদীশচন্দ্র বসু ছিলেন এবং তাকে তখন পেটেন্ট করতে বলা হয়, তিনি পেটেন্ট করেননি। তিনি মনে করেন যে তার গবেষণা মানুষের সাহায্য করবে, তিনি পুঁজিপতি মানুষের কুক্ষিগত করে দিতে চাননি। তার কাছে টাকা নিয়ে খুব বড় একজন পুঁজিপতি এসেছিলেন, ইনভেস্টার এসেছিলেন যে আপনি এটা ইমিডিয়েটলি পেটেন্ট করুন, ভবিষ্যতে এটার প্রচুর অ্যাপ্লিকেশন আছে। তিনি সেটা প্রত্যাখ্যান করেছিলেন এবং সেই নিয়ে রবীন্দ্রনাথকে চিঠিও লিখেছিলেন। কাজী বোস, আচার্য জগদীশচন্দ্র বসু যে সমস্ত সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করেছেন সেটা পরবর্তী পর্যায়ে মানুষকে নোবেল পেতেও সাহায্য করেছে। 1977 সালে স্যার নেভিল মট তিনি নোবেল প্রাইজ পেয়েছেন সলিড স্টেট ইলেকট্রনিক্সের জন্য। তিনি কমেন্ট করেছেন যে স্যার জেসি বোস ওয়াজ অ্যাট লিস্ট 60 years ahead of his time। তিনি সময়ের চেয়ে এতটাই এগিয়ে ছিলেন যার জন্যে তাকে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে হয়েছে, পরীক্ষা দিয়ে তিনি উত্তীর্ণ হয়েছেন এবং ভারতবর্ষের এই প্রান্তিক জায়গা থেকে বাঙালি হিসাবে প্রথম বিশ্বের মঞ্চে ভারতবর্ষকে উপস্থাপনা করেছেন যে আমরা সেকেন্ড টু নান ইন দিস ফিল্ড। এরপরে তিনি চলে যান, অদ্ভুতভাবে তিনি প্ল্যান্টে তার গবেষণাকে শিফট করেন, অর্থাৎ জীব জড়ের যে ডেফিনিশন তিনি সেই ব্যারিয়ারটা ভেঙে দেন। জড় বলতে যা স্থাণু, লোকে তাই ভাবতো। কোনো বিদেশে প্ল্যান্ট বায়োলজিস্ট যারা, তারা কেউ বিশ্বাস করতো না যে প্ল্যান্টেরও জীবন আছে, গাছেরও জীবন আছে, গাছেরও প্রাণ আছে। তিনি তার অসম্ভব উদ্ভাবনী শক্তি দিয়ে একের পর এক আবিষ্কার করেন, সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিসকে ধরার জন্য যন্ত্রের আবিষ্কার করেন, বিভিন্ন ধরনের নাম দেন, ক্রেস্কোগ্রাফ, তাতে 1,00,000 গুণ 1 কোটি গুণ পর্যন্ত তোমার ম্যাগনিফাই করে গাছের প্রাণ আছে তিনি প্রমাণ করেন। তাকে প্লটিং করে দেখান যে গাছও বিষ প্রয়োগ করলে কেমন ভাবে হৃৎস্পন্দন থেমে যাওয়ার মতো থেমে যেতে পারে, ক্লোরোফর্ম প্রয়োগ করে দেখান কেমন ভাবে গাছের জীবনের প্রাণ স্পন্দন, এইগুলো সমস্ত দেখান এবং বিশ্বের মঞ্চে একের পর এক তাকে পরীক্ষা দিতে হয়। রয়্যাল সোসাইটি তাকে যখন অভিনন্দন প্রদান করেন তার অবস্থাতেও সেটা ফিরিয়ে নেয় যে এখনো মানুষের অনেক ডাউট আছে, আপনি আবার নতুন করে প্রমাণ করুন। বিভিন্ন জায়গায় তাকে একাধিকবার প্রমাণ দিতে হয় তার এই যন্ত্র দিয়ে এবং তিনি প্রমাণ করে দেখান। এইভাবে জগদীশচন্দ্র বোস আলটিমেটলি তার উদ্দেশ্য ছিল যে ভারতবর্ষে বিজ্ঞান চর্চায় নিজের জায়গা তৈরি করা, সম্পূর্ণ নিজের এবং সমমনস্ক মানুষ, সহৃদয়বান মানুষদের উদ্যোগে তিনি একটি গবেষণাগার প্রতিষ্ঠা করেন। কোনো সরকারি মানুষকে, সরকারের ব্রিটিশ, পার্টিকুলারলি ব্রিটিশ এম্পায়ারের কোনো মানুষকে তিনি এই অছি পরিষদ অর্থাৎ ট্রাস্টিতে তিনি রাখেননি।
তাদের কোনো অর্থানু সাহায্যের জন্য তিনি আবেদন করেননি, সেইভাবে তিনি তার উপরে দাঁড়িয়ে থাকেননি। তিনি মানুষের সহায়তায় এবং নিজের সর্বস্ব দিয়ে তিনি বোস ইনস্টিটিউট 1917 সালে স্থাপন করেন। ভারতবর্ষের বেসিক রিসার্চের প্রথম জায়গা তিনি একটা উল্লেখযোগ্য অবদান রাখেন এবং অসংখ্য লেখা জার্নাল তার তৈরি হয়, তার অনেক লেখা বেরিয়েছে, প্রচুর বই, 13-14টা বই তিনি লিখেছেন, কন্টিনিউয়াস তিনি কমিউনিকেট করেছেন, ইভিন কল্প বিজ্ঞান সম্পর্কেও তার লেখা, এবং তার যে জনমানসের যে প্রভাব অকল্পনীয়। বোম্বে স্টেশনে গেছেন, ছাত্ররা এসে সেই স্টেশন ভর্তি করে ছাত্ররা তার লেকচার অর্গানাইজ করে সেখানে একটা লেকচার সেশনে 50,000 টাকা তখনকার দিনে তুলে দিয়েছেন। এরকম ভাবে বিভিন্ন মানুষ, বিভিন্ন প্রদেশের মানুষজন, ছাত্রছাত্রীরা তাকে এই জায়গাতে আবাহন করেছেন এবং ডেকে নিয়েছেন। তো এত প্রতিকূলতা সত্ত্বেও জগদীশচন্দ্র বোস ভারতবর্ষে বিজ্ঞানের ম্যাপে ভারতবর্ষকে তিনি স্থাপনা করেছেন। এরপরে আসি যে কি করে এই আচার্য জগদীশচন্দ্র বোস হলেন, কি করে এই মানুষটার এই জায়গায় আসলেন। তিনি কি আকাশ থেকে পড়েছিলেন, না তিনি মানুষের মধ্য থেকেই বড় হয়েছিলেন? এই ব্যাপারে বলি, তিনি বিভিন্ন জায়গাতে বলেছেন যে তার জন্য তার বাবার জীবনে অসম্ভব অবদান। তার ছোটবেলায় বাবা চেয়েছিলেন যে ছেলে, তাদের ক্ষমতা ছিল বড় স্কুলে দেওয়ার জন্যে, তা সত্ত্বেও তাকে কিন্তু ওই গ্রামের স্কুলে সাধারণ ছাত্রছাত্রী, তখন জাতপাতের অনেক জায়গা ছিল, অন্যান্য কমিউনিটির ছেলেমেয়েরার সঙ্গে তিনি সেই ক্লাসে পড়তেন, এবং সেটা তিনি বলেছিলেন তিনি যখন এটা নিজের ভাষাতে তিনি লিখেছেন, আমি এটা একটু তোমাদেরকে শোনাতে চাইছি, হয়তো একটু সময় লাগবে, কিন্তু এটা তোমাদের আবার নতুন করে আমি মানুষের শিক্ষা কেমন ভাবে তার জীবনকে পরিণতির দিকে নিয়ে যায়, তার পরবর্তী জীবনে বাড়ার জন্য কেমন ভাবে ভিত তৈরি করে দেয়, আচার্য জগদীশচন্দ্র বোসের লেখা পড়লে সেটা আমাদের বুঝতে সুবিধা হবে। আমি আশা করি তোমরাও আমার সঙ্গে একমত হবে। তো জগদীশচন্দ্র বসুর আচার্য জগদীশচন্দ্র বসুর বাবা একজন বহুমুখী প্রতিভাধর মানুষ ছিলেন। তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, সরকারি কাজ ছাড়াও তিনি স্বদেশী ব্যবসা, দেশের ছেলেদের জন্য কারিগরি শিক্ষার স্কুল, কৃষকদের জন্য ঋণের ব্যবস্থা ইত্যাদি নানান ধরনের জনকল্যাণমূলক কাজের পথিকৃৎ ছিলেন। পথিকৃতের পথ সর্বদাই অসমান। তার জীবনে সার্থকতা ছিল ক্ষুদ্র, বিফলতা ছিল বিরাট। পরবর্তীকালে এটা সবটাই কিন্তু আচার্য জগদীশচন্দ্র বসুর কথায়, তার জীবনে সার্থকতা ছিল ক্ষুদ্র, বিফলতা ছিল বিরাট। পরবর্তীকালে পিতার এই বহুমুখী কর্মপ্রয়াসের কথা বলতে গিয়ে আচার্য জগদীশচন্দ্র বোস বলেছিলেন, যখন ফল ও নিষ্ফলতার মধ্যে প্রভেদ ভুলিতে শিখিলাম, তখন হইতে আমার প্রকৃত শিক্ষা আরম্ভ হইল। বিভিন্নভাবে পরবর্তী পর্যায়ে দেখা গেছে যে ফল আসছে অথবা ফেলিওর, তার মধ্যেও তিনি নিশ্চল থাকতেন। তার কিন্তু ছোটবেলায় বাবাকে দেখে এই অভিজ্ঞতা তার জীবনে ভিত তৈরি করে দিয়েছিল। তখনকার দিনে ইংরেজি স্কুলে ভর্তিকে উচ্চশিক্ষার প্রাথমিক সোপান হিসেবে গণ্য করা হতো। তাছাড়া আভিজাত্যের প্রশ্নও এতে জড়িত ছিল। কিন্তু শিশু শিক্ষার ব্যাপারে
আচার্যের পিতা ভগবান চন্দ্রের দৃষ্টিভঙ্গি ছিল পৃথক। তিনি বিশ্বাস করতেন জাতীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় সাধন ও দেশের জনগণের সঙ্গে নিজের মনের সংযোগ যদি একান্ত কাম্য হয়, তবে মাতৃভাষার মাধ্যমেই শিক্ষার উদ্বোধন হওয়া উচিত। পুত্রকে তিনি গ্রামের পাঠশালায় পাঠিয়েছিলেন। স্কুলে সহপাঠীদের প্রায় সবাই ছিল সমাজের তথাকথিত নিম্ন শ্রেণীর শিশু। তাদের সাথে মিশে শিশু জগদীশচন্দ্রের কীটপতঙ্গ ও গাছপালার স্বভাব লক্ষ্য করার মতো একটা মন গড়ে ওঠে। সমাজ জীবনের এই প্রথম পাঠই জগদীশচন্দ্রকে প্রকৃতিমুখী করে তুলে। জানা যায় তার নিজের কথাতেই। তিনি বলেছিলেন, স্কুলে দক্ষিণ দিকে আমার পিতার মুসলমান চাপরাশির পুত্র এবং বাম দিকে এক ধীবর পুত্র আমার সহচর ছিল। তাদের নিকট আমি পক্ষী ও জলজন্তুর বৃত্তান্ত স্তব্ধ হইয়া শুনিতাম। সম্ভবত প্রকৃতির কার্য অনুসন্ধানে অনুরাগ এই সব ঘটনা হইতেই আমার মনে বদ্ধমূল হইয়াছিল। কাজেই মানুষের যে সকাল, মানুষের জীবনের ভোর তার পরবর্তী জীবনের দিকে এগিয়ে নিয়ে যায় আচার্য জগদীশচন্দ্রের জীবনী। কিন্তু এটা ভালো করে বোঝা যায় তার যে রেডিও ওয়েভ, তার ফিজিক্সের যে দুরূহ গবেষণার তিনি পথপ্রদর্শকের ভূমিকা নিয়ে কাজ করেছিলেন, সেখান থেকে প্ল্যান্টের ইলেকট্রোফিজিওলজি নিয়ে যে তিনি শিফট করেছিলেন, তার পিছনেও কিন্তু তার প্রকৃতি সম্পর্কে যে টান, তার একটা উদাহরণ, তার পিছনে আরো কারণ ছিল যে এই কাজটা করলে আমি গ্রামের মানুষ, আমি কৃষিজীবী মানুষের উপকার করতে পারবো। এবং সেটার প্রমাণ পাওয়া যায় তিনি যখন তার এই সারা দেশ বিদেশে যখন তার এত সম্মান হলো, তাকে তার পুরনো জায়গা বিক্রমপুর থেকে তাকে অভিনন্দন জানানো হয়। সেখানে তিনি যান এবং সেখানে গিয়ে তিনি সেই অভিনন্দনে তার একটা ছোট্ট বক্তব্য ছিল, তার একটু অংশ আমি তোমাদেরকে পড়ে এখানে শোনাবো, যেটা শুনলে তোমরা বুঝতে পারবে যে কেন আমি এই কথাগুলো বলছি। বিজ্ঞানী তো অনেকেই হন, বিজ্ঞানের পথপ্রদর্শকও অনেকে হন, কিন্তু তুমি কেমন ভাবে বিজ্ঞানীর সঙ্গে সঙ্গে কেমন ভাবে একটা পরিপূর্ণ মানুষ, সেইটা কিন্তু এই সমস্ত কথা এবং এই আচরণের মধ্য দিয়ে বোঝা যায়। সেইটা আমি তোমাদের একটু পড়ে শোনাবো। স্যার, একটা কথা বলার ছিল হ্যাঁ, এই বলো। স্যার। ইতিমধ্যে আমরা আমাদের ওই আগে বলেছিলাম আপনাকে যে চন্দ্রিমা ম্যাম জয়েন করার কথা, উনি জয়েন করেছেন তো। হ্যাঁ, ভালো তো। শেষ হয়ে গেল। ওয়েলকাম চন্দ্রিমা ম্যাম। হ্যাঁ, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, নমস্কার স্যার, হ্যাঁ, আমার কথা নমস্কার। শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আমি আছে। শুনছি আপনার বক্তব্য, আমার খুব ভালো লাগছে। তো বক্তব্যটা কন্টিনিউড হোক, আপনি শেষ করুন, তারপরে আমরা কথা বলতে পারি। ওকে, ম্যাম আজকের ধন্যবাদ আমাদের ম্যাম। সেশনটা স্ক্রিন রেকর্ডিং হচ্ছে তো। হ্যাঁ, ঠিক আমরা আছে। আর কি পরবর্তীকালে এইভাবেই আর কি এগিয়ে নিয়ে যাবো এই সেশনগুলোকে। ডেফিনেটলি এটা আমরা আলাদা করে আলোচনা করে নিতে পারি। তো আমি যেটা বলতে চাইছিলাম যে মানুষের যে জীবনের যে পরিপূর্ণতা পায়, সেই পরিপূর্ণতার তার যে বীজ অঙ্কুরিত হয়, সেটা কিন্তু মাটিতে যেখানে হয় তার যে প্রভাব পড়ে, সেটা সুদূর প্রসারী, তার এফেক্টটাকে আচার্য জগদীশচন্দ্র বোসের জীবনে তারই কিন্তু পরিপূর্ণতা পায়। তার যে আমি বলছিলাম যে যখন তাকে তার স্বভূমি বিক্রমপুরে যখন তাকে অভিনন্দন জানানো হয়, সেখানে সভাপতির ভাষণে তিনি বলেন এই কথাগুলো মন দিয়ে শোনো। জীবন সংগ্রামে যে কেবল শক্তিমানই জীবিত থাকে, দুর্বল নির্মূল হয়, একথা কেবল নিম্ন জীবের সম্বন্ধী প্রযোজ্য মনে করিতাম। কিন্তু পৃথিবী ভ্রমণের ফলে এই ভ্রান্তি দূর হইয়াছে।
এখন দেখিতেছি বিশ্বব্যাপী দুর্বল উচ্ছিন্ন হইবে এবং সবল প্রতিষ্ঠিত হইবে। মনে করিবেন না যে আমরা এখনো দূরে আছি বলিয়া এই খাণ্ডবদাহ আমাদিগকে স্পর্শ করিবে না। অহিপেন সেবনে, অহিপেন মানে আফিং সেবনে অতি সহজেই নানা কষ্ট হইতে নিজেকে উদ্ধার করিতে পারা যায়। সুতরাং অতীত গৌরব স্মরণই আমাদের পক্ষে বর্তমান দুরবস্থা ভুলিবার প্রকৃষ্ট উপায়। এটা আমি একটু এক্সপ্লেন করে দিই। আমাদের মধ্যে অনেকেই চিন্তা বিলাসিতা রয়েছে, যারা আমরা অতীতের গৌরবে আচ্ছন্ন হয়ে ভাবি আমরা এই ছিলাম। আমাদের মধ্যে দেখবে বাঙালিদের মধ্যে একটা বিলাস থাকে, আমাদের রবীন্দ্রনাথ আছেন, আমাদের নেতাজি সুভাষ আছেন, আমাদের বিবেকানন্দ আছেন, অর্থাৎ আমাদের আর কিছু করতে হবে না। আমাদের হিন্দু কেমিস্ট্রি আছে, আমাদের পুরনো অনেক আর্যভট্ট আছে, আমাদের এত কিছু আছে, অতএব আমরা ছিলাম এক সময় জগৎ সবাই শ্রেষ্ঠ, অর্থাৎ আমাদের কিছু করতে হবে না। আমাদের এক ধরনের কুঁড়েমি গ্রাস করে বসে এই চিন্তার মধ্যে দিয়ে, যেটাকে উনি আফিং এর সঙ্গে তুলনা করছেন। তো আমি বলি, সুতরাং অতীত গৌরব স্মরণী আমাদের পক্ষে বর্তমান দুরবস্থা ভুলিবার প্রকৃষ্ট উপায়। আর এই যে সম্মুখে ম্যালেরিয়াতে জনপদ নির্মূল হইতেছে, সেই সময়ে মানে 19 শতকের শেষের দিকে ম্যালেরিয়া ছিল ভয়ঙ্কর একটা রোগ, যাতে বহু মানুষ গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত। দেশি শিল্প জাপানের প্রতিযোগিতায় উচ্ছিন্ন হইতেছে, এই সব কথা ভাবিতে নেই। আমাদের জড়তা সম্বন্ধে যদি আমি কোনো তীব্র ভাষা ব্যবহার করি তাহা হইলে ক্ষমা করিবেন। আমার জীবনে যদি কোনো সফলতা দেখিয়া থাকেন তবে জানিবেন তাহা সর্বদা নিজেকে আঘাত করিয়া জাগ্রত রাখিবার ফলে। তুমিও আমি যে শিক্ষা লাভ করিয়া নিজেকে উন্নত করিতে পারিয়াছি এবং দেশের জন্য ভাবিবার অবকাশ পাইয়াছি, ইহা কাহার অনুগ্রহে? এই বিস্তৃত রাজ্য রক্ষার ভার প্রকৃত পক্ষে কে বহন করিতেছে তাহা জানিতে সমৃদ্ধশালী নগর হইতে তোমাদের দৃষ্টি অপসারিত করিয়া দুস্থ পল্লী গ্রামে স্থাপন করো। সেখানে দেখিতে পাইবে পঙ্কে অর্ধ নিমজ্জিত অনসংক্লিষ্ট রোগে শীর্ণ অস্থি চর্মসার এই পতি শ্রেণীরাই ধনধান্য দ্বারা সমগ্র জাতিকে পোষণ করিতেছে। অস্থিচূর্ণ দ্বারা নাকি ভূমির উর্বরতা বৃদ্ধি পায়, আর অস্থিচূর্ণের বোধশক্তি নেই। কিন্তু যে জীবন্ত অস্থির কথা বলিলাম তাহার মজ্জায় চির বেদনা নিহিত আছে। তো এই ছিলেন আচার্য জগদীশচন্দ্র বসু, এবং তার মতো করেই তিনিও তার সমস্ত কিছু নিয়ে তিনি তার দান করে যান। এই বোস ইনস্টিটিউট তৈরিতে তার সমস্ত কিছু দান করে দেন। এবং তার সঙ্গে এইটা বললে খুব না বললে ব্যাপক ভুল হবে, তার সহধর্মিণী লেডি অবলা বসু, তিনি ছিলেন সেই সময়কারের ব্রাহ্ম সমাজের থেকে জন্ম, ব্রাহ্ম সমাজে বড় হয়ে বেড়ে হয়ে ওটা মহিলা, ডাক্তারি পড়তে গেছিলেন এবং তিনি ছিলেন অত্যন্ত উদার চেতা একজন মহিলা। জগদীশচন্দ্র বসুর সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িয়েছিলেন। তিনি নারী উন্নয়নে প্রচুর কাজ করেছেন, তারও যা কিছু ছিল তবে তিনি এই আচার্যের কাজে তিনি দান করেছেন। এছাড়া স্ত্রী শিক্ষাতেও তিনি সারা জীবন কাজ করে গেছেন। তো এই কথা বলে আমি আচার্য জগদীশচন্দ্র বসু সম্পর্কে বলা বা লেখা মানে রেফারেন্স দেওয়ার কোনো শেষ নেই। আমি তোমাদেরকে বলবো প্রত্যেকেই নিজেকে ওনার লেখা, ওনার কর্মকাণ্ড, ওনার জীবনী পড়ে উদ্বুদ্ধ করা উচিত, কারণ এই উদ্বুদ্ধ হওয়াটাই অত্যন্ত জীবনে গুরুত্বপূর্ণ ব্যাপার। যেটা পরবর্তী আমি এবারে আচার্য জগদীশচন্দ্র বসুর উপস্থাপনা থেকে বেরিয়ে এসে আমাদের আলোচনাটাকে আমি সামারাইজ করি। আমাদের আলোচনা ছিল শিক্ষার বর্তমান অবস্থা অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড, আমরা কিভাবে আগাতে পারি। এই কথার প্রাসঙ্গিকতায় আমি কি বলেছিলাম যে আমাদের বর্তমান শিক্ষার এই হাল, চাকরির এই হাল, চাকরি পাওয়ার ক্ষেত্রে যোগ্যতার এই হাল, এবং তার সঙ্গে পরিবেশ আমাদের উপরে কেমন ভাবে আজকে প্রতিকূলতা তৈরি করেছেন।
অ্যাডিশনাল প্রতিকূলতা যেটা আমার জীবন জীবিকার ক্ষেত্রে লাগছে, কাজে জীবন জীবিকাতে লাগা মানে আমাদেরকেও, আমরা তো এখনো নিজের পায়ে দাঁড়াতে পারিনি, আমাদের পরিবারের, আমাদের ভাই বোনেদের, আমাদের ফ্যামিলি মেম্বারকে তাতে অ্যাফেক্ট করছে ডাইরেক্টলি, ইমিডিয়েটলি। কাজেই সেটা অ্যাডিশনাল আর একটা ইম্পেডিমেন্ট আমাদের পড়াশোনা করার, এগিয়ে যেতে। এবং এই প্রতিকূলতার সঙ্গে বেশ করে আমি একটা অন্য ধরনের প্রতিকূলতার কথা বললাম, যে প্রতিকূলতাকে জয় করে একজন মানুষ শুধুমাত্র স্বপ্ন দেখে, শুধুমাত্র মনের জোরে তিনি এই জায়গায় বিশ্বের দরবারে ভারতকে স্থান করেছেন, এবং আজকের দিনে অবিসংবাদিতভাবে আমরা বলি আধুনিক বিজ্ঞানের তিনিই হচ্ছেন জনক। এবং তাকে ঘিরে এখনো কাজ হয়ে চলেছে, সম্মান জানানোও চলেছে। আমি এখান থেকে সামারাইজ করে এটুকুই বলতে পারি যে প্রতিকূলতা যত বাড়ে, মানুষ যদি স্বপ্ন দেখে, তার স্বপ্নের, তার আবেগ তত বাড়ে, সাধারণভাবে দেখা গেছে। অর্থাৎ প্রতিকূলতার কাজ করে সেই ধনুকের জায়ের মতো, তত ওটা দূরত্ব বাড়ে, এবং সেই প্রতিকূলতাকে, রেজিস্ট্যান্স থেকে তারা যে বেগে বড় হতে পারে সেটা কিন্তু ভয়ঙ্কর রকম দূরে চলে যেতে পারে। যেটা দেখা যায়, যদি স্ট্যাটিস্টিক্স নাও দেখবে, যে একাডেমিক ক্রেডেন্সিয়াল করার সঙ্গে সঙ্গে যে প্রচুর পারিবারিক প্রতিকূলতা নিয়ে বড় হয়েছে, সে কিন্তু অনেক দূর, অনেক সাম্য, অনেক রকম সুস্থিরভাবে সমাজের বিকাশে কাজে লাগতে পারে। তাহলে প্রশ্নটা হচ্ছে, আমরা কেমন ভাবে আগাতে পারি? আমাদের এগিয়ে যাওয়ার জন্য প্রথম কথা, আমাদেরকে স্বপ্ন দেখতে হবে। আমাদেরকে স্বপ্ন না দেখলে আমরা কিন্তু আগাতে পারবো না। এবং এই স্বপ্নেরও ভিত্তি তৈরি করতে হবে। স্বপ্নের ভিত্তিটা কি? স্বপ্নের ভিত্তি হচ্ছে আমাদের জ্ঞান বৃদ্ধি করা, আমাদের টেকনোলজিকে সঙ্গে নিয়ে আমাদের জ্ঞান বৃদ্ধি করা, এবং নিজেদের যে পরিবেশে আমরা বড় হচ্ছি, যেমন ভাবে আচার্য জগদীশ চন্দ্র বোস ছোটবেলায় চতুর্দিকে পরিবেশ নিয়ে অবজার্ভ করতেন, সেই পরিবেশ সম্পর্কে নিজেকে সচেতন রাখা। আমি আরেকটু এগিয়ে গিয়ে বলি যে যদি তোমরা আরেকটু অ্যাডভান্স পড়াশোনা করো, ন্যাশনাল গোল কি, ইন্টারন্যাশনাল গোল কি, স্টেট, তোমার টেকনোলজি মিশন কি, আমাদের বর্তমানে দেশের জন্য অ্যাডভান্স কি কি প্রোগ্রাম নিয়ে চিন্তা ভাবনা চলছে, সারা পৃথিবীতে কি ধরনের চিন্তা ভাবনা চলছে, তার সঙ্গে নিজেকে অ্যালাইন করা, নিজেকে সমৃদ্ধ করা, এবং বর্তমান দুনিয়াতে যে ঘটনাটি ঘটেছে আইটিএস এর জন্য 90-এর দশকের পরে, তার সঙ্গে নিজেকে অ্যালাইন করা। যে বিষয়ে পড়ো, আর্টসের বিষয়ে পড়ো, বিজ্ঞানের বিষয়ে পড়ো, ডাক্তারি বিষয়ে পড়ো, বা 12 ক্লাসেই পড়ো, টেকনোলজিকে সঙ্গে নিতে চেষ্টা করো। তাহলে আমি বলছি কিভাবে আমরা আগাতে পারি। টেকনোলজিকে সঙ্গে নিতে হবে মানে কি? আমার বিষয়ে আগে অনেক অসুবিধা ছিল, যে আমি শুধু হার্ড বুক ধরে আমি পড়াশোনা করতাম। এখন আমি পড়াশোনার বইয়ের ক্ষেত্রে আমি বলতে পারি, আমার কাছে সফট কপি হাজার একটা জায়গা থেকে আমি পেতে পারি। সেটা আইআইটির এনপিটিইএল বলে একটি ওয়েবসাইট আছে, সেখানে গিয়েও তুমি স্টাডি মেটেরিয়াল, লক্ষ লক্ষ স্টাডি মেটেরিয়াল বিনা পয়সায় পেতে পারো। শুধু তুমি নিজেকে নিজেকে শুধু মন তৈরি করতে হবে, স্বপ্ন দেখতে হবে, যে আমাকে এই প্রতিকূলতার উপরে ডিঙিয়ে আমাকে দাঁড়াতে হবে, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আমার দিকে মানুষ তাকিয়ে রয়েছে, আমি এই মানুষদের জন্যে আমি এই জায়গাতে আজকে এসেছি, পড়ার একটু সুযোগ পেয়েছি, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। নিজের পায়ে দাঁড়াতে গেলে আগে স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখার পাশাপাশি মনে রাখতে হবে, শুধুমাত্র মুখস্থ করলে চলবে না। আমাদের জীবনের যে স্কিল, জীবনে বড় হওয়ার জন্য যে স্কিলগুলো লাগে, সেই স্কিলগুলোতে পরিপক্ক হতে হবে।
শুধুমাত্র দু চারটে মুখস্থ বিদ্যে করে দুটো ডিগ্রি পাওয়া এটাই কিন্তু আসল নয়। এটা তোমাকে একটা জায়গায় যোগ্যতা দেবে, কিন্তু আসল জায়গায় তোমাকে তোমার ম্যাচুরিটি দিয়ে তুমি কতটা পরিপক্ক, পরিবেশ সম্পর্কে তুমি কতটা জানো, তুমি এই বিষয়ে কতটা জানো, তুমি টেকনোলজিক্যালি কতটা অ্যাওয়ার্ড, তোমার কনফিডেন্স কতটা, এটা কিন্তু তোমাকে প্রমাণ করতে হবে। এই প্রমাণ করার জন্যে তোমাকে লাইফ স্কিলও তোমাকে পাশাপাশি ইমপ্রুভ করতে হবে। আমি এক্ষেত্রে দুটো কথা বলবো। একটা কথা হচ্ছে যে যেহেতু সমস্ত ভারতবর্ষ বিভিন্ন প্রদেশে বিভক্ত, সেই জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ল্যাঙ্গুয়েজ। আমাদের কমন ল্যাঙ্গুয়েজ এক্ষেত্রে ইংরেজি। যত উচ্চ শিক্ষায় যাবে দেখবে ইংরেজি ছাড়া বেরোতে পারবে না। আমি দীর্ঘদিন শিক্ষকতা করে দেখেছি, আমাদের গ্রাম বাংলার ছেলেমেয়েরা যখন কলকাতায় এসে কলেজে ভর্তি হয় তাদের একটা হীনমন্যতা থাকে। তো সেই জন্যে ইংরেজিতে বলতে পারে না, ইংরেজিতে বুঝতে পারে না। সেই জন্য আমি বলি ইংরেজি নিয়ে বিশেষ করে ধ্যান দেবে, ইংরেজিতে চিন্তা ভাবনা করা। এখন প্রচুর অনলাইন মেটেরিয়াল রয়েছে, সেগুলো নিয়ে এখন থেকে চিন্তা ভাবনা করবে। ইংরেজিতে নিজেদের উইকনেসকে কাটিয়ে তুলতে হবে, যাতে বলতে পারো, যাতে কমিউনিকেট করতে পারো, যাতে স্টোরি লিখতে পারো। এবং বিভিন্ন অনলাইনের প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে যুক্ত হও। অ্যাডিশনাল স্টাডি মেটেরিয়াল রয়েছে। আমরা তো জানি যে গ্রামের দিকে স্কুলের অনেক জায়গাতে শিক্ষক ভালো নেই, সেখানে তুমি ভালো করে বাইরের স্টাডি মেটেরিয়ালের সঙ্গে যুক্ত হতে পারবে, সেটা যে কোনো লেভেলে। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে বলি যে দেখো, তোমাদের বুঝতে হবে যে আজকে তোমরা একটা কোর্স দিয়ে তুমি পড়াশোনা করছো, কিন্তু আজকের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যে 2023 সালে পৃথিবী কোন দিকে আগাচ্ছে, পৃথিবীর বিজনেস টেকনোলজিতে কোন দিকে আগাচ্ছে, এটা নিয়ে তোমাকে কিন্তু নজর রাখতে হবে। তার কারণ ওটা যদি না জানো, তুমি দুদিন বাদে ইন্ডাস্ট্রিতে কোন ল্যাঙ্গুয়েজ চলছে তুমি ধরতে পারবে না। আমি তোমাদেরকে ধরিয়ে দিই, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2023-এ যে রিপোর্ট বেরিয়েছে, সেখানে বলা হচ্ছে যে সমস্ত পৃথিবীতে যে বড় বড় যে সমস্ত কর্পোরেটরা রয়েছে, তারা কিন্তু তাদের শিফটিং হচ্ছে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল গভর্নেন্সের দিকে। সবাই কিন্তু গ্রিন টেকনোলজির দিকে আগাচ্ছে। এই গ্রিন টেক ট্রানজিশন অফ বিজনেস, যেখানে ক্লাইমেট রেজিলিয়েন্ট, এই ধরনের চিন্তা ভাবনা তোমাদেরকে করতে হবে। এবং টেকনোলজি অ্যাডাপশনের ক্ষেত্রে তোমাদেরকে বিগ ডেটা, ক্লাউড কম্পিউটিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে তোমাদেরকে কিন্তু ভাবতে হবে। তার সঙ্গে মেশিন লার্নিং তো আছেই। তো কাজে কাজেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একদিকে কাজ কমাবে, একই যখন যেমন কথা দুদিন আগেই তোমার গুগলের সিইও বা সুন্দর পিচাইয়ের নিশ্চয়ই ইন্টারভিউ তোমরা নজর রেখেছো, যেখানে তিনি বলেছেন সেই 3 ইডিয়টসের সেই কথা, যে মেশিন কি করে তৈরি করে, সে ক্লাসে অত ক্লাস করে না, কিন্তু সে আসল কাজটা ভালো জানে। সেই রকম মানুষের কথাটা কিন্তু সেখানে বলেছে। ওই চরিত্রটার নামটা আমি ভুলে গেছি, ওই চরিত্রটার নাম কি, কে বলবে? যেটা আমির খান করেছিল, ওই চরিত্রটার নাম কি, কে বলবে? র্যাঞ্চো। র্যাঞ্চো দ্য র্যাঞ্চো। র্যাঞ্চো। কাজেই র্যাঞ্চোর চরিত্রের মতো হতে বলেছেন গুগলের সিইও। এই কথাটাই কিন্তু আচার্য জগদীশ চন্দ্র বসু তাই করেছিলেন। তিনি নিজের হাতে নিজের যন্ত্র বানিয়ে তিনি পরীক্ষা তৈরি উদ্ভাবন করেছিলেন, তিনি সেগুলোকে পাবলিশ করেছিলেন। তার সময়ে যন্ত্র, অর্থাৎ তার এক্সপেরিমেন্টের, এখনকার দিনের রিসার্চ, যন্ত্র কিনে 10টা যন্ত্র কিনে দুটো প্লট নিয়ে দুটো ডেটা করে স্ট্যাটিস্টিক্স করে দিয়ে দেয়া হয়। তার সময়ে সেটা কিছু ছিল না। তিনি যন্ত্র নিজেই উদ্ভাবন করেছিলেন, তিনি পৃথিবীর দরবারে দাঁড়িয়েছিলেন। তিনি একটা নয়, দুটো নয়, তিনি অনেকগুলো নোবেল পেতে পারতেন। যেটা আইনস্টাইনও বলে গেছিলেন যে তিনি যে বিষয়ই দেখা হোক সে বিষয়ই তার একটা করে মূর্তি স্থাপনা হতে পারে। তো আমি বলবো তোমাদেরকে, তোমাদের সামনে ভবিষ্যৎ, তোমাদেরকে কিন্তু ভাবতে হবে। শুধুমাত্র পড়া মুখস্থ করলে চলবে না, অনন্ত সম্ভাবনাকে তোমাদের দ্বার খোলা রয়েছে। যতই প্রতিকূলতা আসুক না কেন, তোমাদেরকে সেই জায়গায় এগিয়ে যাওয়ার জন্য তোমাদের রসদ খুঁজে নিতে হবে মনের জোরে, যে তোমাদের ড্রিমই হচ্ছে একমাত্র সফটওয়্যার টু গ্রো। কারণ তোমরা নিশ্চয়ই পড়েছো, আমি তোমাদেরকে পড়তে বলবো
যারা ডাক্তার তারা তারা তো পড়বেই। ব্রুস লিপটনের বায়োলজি অফ লাইফ, বায়োলজি অফ বিলিফ বইটা নিশ্চয়ই পড়বে, যেখানে দেখানো হয়েছে যে জেনেটিক্সে জিন দিয়ে নয়, রাদার এনভায়রনমেন্ট, নিজের মনের চর্চায় মানুষের জিনকে পরিবর্তন করতে পারে, মানুষের ডেস্টিনি তৈরি করে দিতে পারে। তো আমি এই কথাগুলো বলে শেষকালে আরেকটা কথা বলবো স্কিলের ব্যাপারে। এই স্কিলের মধ্যে অত্যন্ত ইম্পর্টেন্ট হচ্ছে লাইফ স্কিলের পার্সোনালিটি ডেভেলপমেন্ট। এই পার্সোনালিটি ডেভেলপমেন্ট অর্থাৎ একজন মানুষ কিভাবে নিজেকে উন্নত করতে পারে, সে তার ব্যক্তির বিকাশ, তার চরিত্রের বিকাশ, তার ব্যক্তিত্বের বিকাশের মধ্য দিয়ে তার কিন্তু টোটাল চিন্তা ভাবনার পরিবর্তন হয়, তার পরিবেশের সঙ্গে সে ইন্টারাকশন করতে পারে। আমি বলবো তোমার আচরণ, তোমার মনোভাব, তোমার ব্যক্তিত্ব, এইগুলো বিকাশের মধ্য দিয়ে তোমার উপলব্ধি বাড়বে। এবং তোমাদের আজকে আমি বলে দিচ্ছি, অনেকটা সময় নিলাম, তোমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট নিয়ে তোমাদের কিন্তু চিন্তা ভাবনা অতি অবশ্যই করা উচিত। যেখান থেকে যেটার বেসিক ক্লু আমি কয়েকটা বলে দিচ্ছি, যে তোমাদের কোনো জিনিস যখন শিখবে, যেটা ক্লাসরুমে হোক, বাইরে হোক, বন্ধুদের মধ্যে হোক, বড়দের মধ্যে হোক, ছোটদের মধ্যে হোক, সবসময় গুড লিসেনার হবে। গুড লিসেনার হবে, যে যখন বলবে তাকে বলার সময় বলতে দেবে, তার মধ্যে বলবে না। গুড লিসেনার ইজ ভেরি ইম্পর্টেন্ট। মনকে খালি রাখবে, এমন ভাবে আচরণ করো না যে তোমার সবকিছু জানা রয়েছে, অর্থাৎ আর কিছু শেখার নেই। যখন একটা লেভেল থেকে অন্য লেভেলে যাবে, মনে রাখবে যে তোমাকে গুড লিসেনার না হলে তুমি গুড লার্নার হতে পারবে না। এবং তোমাকে যে কোনো অবস্থাতেই পজিটিভলি ভাবতে হবে, যে এই অবস্থা থেকে বেরিয়ে আমাকে পজিটিভ ওয়েতে আমাকে বেরিয়ে আসতে হবে। আর হাসি মুখে থাকবে, সব সময় খুশি মনে থাকবে, যে যে অবস্থাতেই থাকো। প্রতিকূলতাকে নিজে মনে করবে এটা আমার কাছে একটা আর্মামেন্ট, এটা আমাকে অনেক বেশি এগিয়ে যাওয়ার জন্য সহায়তা করবে, এই প্রতিকূলতা আছে বলেই। আর অত্যন্ত মৃদুভাষী হবে, ঝগড়াঝাটির মধ্যে না যাওয়াই ভালো, সফট স্পোকেন হবে। তোমার ইগো, তোমার যে রাগ, তোমার যে অতি বেশি অহংকার, এটাকে যদি ঝেড়ে ফেলতে পারো, এর চেয়ে ভালো জিনিস আর হয় না। আর অন্যকে উপকারের মানসিকতা রাখবে, এইগুলো করার মধ্য দিয়েই দেখবে তুমি এগিয়ে যেতে পারবে। আর একটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। সব সময় সময়ের সঙ্গে এগিয়ে চলো। তোমার আজকের কাজ আজকে করবে, আজকের কাজ আজকে লিখে রাখবে, এবং দিনের শেষে একবার নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে বসে ভাববে, আমি কি আজকে সারাদিন যা করেছি আমি ঠিক করেছি, আমি আর কি করতে পারতাম। এবং বন্ধুদের যদি কোনো সমালোচনা থাকে, সেটাকে অত্যন্ত পজিটিভলি দেখবে। যদি সে ঠিক বলেছে, ঠিক বলেছে কিনা, যদি সে ভুল বলে, সেটাকে আত্ম আলোচনার মধ্য দিয়ে আসবে। এই কটা কথা আমি বললাম। এরপরে যদি তোমরা মনে করো কোনো কথা বলবে, তোমরা বলতে পারো। এই বলে আমি আমার কথা শেষ করলাম। তোমরা এগিয়ে চলো। তোমাদের দিকে অনেকেই তাকিয়ে রয়েছে, মুক্তিও তাকিয়ে রয়েছে। আমি একটা কথা না বললে শেষ হবে না। আমি সরি, শেষ করতে গিয়ে বললাম, আমরা আমাদের সময়ে আমার পরিচিতির মধ্যে একটা মানুষের কথা আমি না বললে শেষ হবে না। একটা মানুষের জীবনী তোমরা নিশ্চয়ই সুযোগ যদি পাও তোমরা জেনে নিও। সেটা হচ্ছে আমাদের মুক্তির যিনি প্রেসিডেন্ট, ফাউন্ডার প্রেসিডেন্ট, শ্রী শঙ্কর হালদারের জীবনী। একটা মানুষ কি করতে পারেন সেটা কল্পনা করতে পারবে না। ওনার জীবনীটা যদি দেখো, তোমাদের কাছে ইন্সপিরেশনের কাজ করতে পারে। উনি ছিলেন ফার্স্ট জেনারেশন লার্নার। গ্রাম থেকে এসেছেন কলকাতায়, অন্যের সহায়তায় পড়াশোনা করেছেন। আমি অত্যন্ত শর্ট করে বলছি। এবং তারপরে উনি অত্যন্ত উচ্চ পদে চাকরি করে বিদেশে গেছেন। সেখানে গিয়ে তার ফিরে মনে হয়েছে যে গ্রামের মানুষের কাছ থেকে আমি সহায়তা নিয়ে এই জায়গায় এসেছি, আমি তাহলে গ্রামে ফিরিয়ে দেওয়ার জন্য কি করতে পারি। ওই মানুষের কাছে উনি ফিরে গেছেন, গিয়ে বলেছেন আমি কিছু করতে পারি। উনি আরো একটা মজার উত্তর দিয়েছেন, বলেছেন আমি তো তোমার জন্য করিনি, আমি সমাজের জন্য করেছি। তখন তুমি যদি করতে চাও সমাজের জন্য করো।
ওনার এই কাজ হচ্ছে সমাজের জন্য কাজ শুরু করা, যেটা 1904-5 সাল থেকে উনি তৈরি করেন, বুক ব্যাংক তৈরি করেন, গ্রামের মধ্যে কাজ শুরু করেন, এবং আজকের দিনে উনি কি না করছেন, লাইভলিহুড ডেভেলপমেন্ট, শিক্ষা, টেকনোলজি এনাবেলড এডুকেশন, স্বাস্থ্য। আমি বলবো প্রত্যেকে তোমাদের ওনার কাজকে, মুক্তির কাজকে দেখা এবং তার সঙ্গে যদি পার্টিসিপেট করো। কারণ আমি ডাক্তারদের জন্য তো কিছু বললামই না। ডাক্তাররা আজকের দিনে যে শিক্ষা, এই শিক্ষার সঙ্গে নিজেকে কিভাবে উদ্বুদ্ধ করতে পারো এটা ভাবা উচিত। শুধুমাত্র মেডিসিন প্রেসক্রিপশন না করে লাইফস্টাইল কি করে ইমপ্রুভমেন্ট করে মেডিসিন কমানো যায়, এটাও কিন্তু তোমাদের পার্ট, এই হিসেবেই কিন্তু নেওয়া উচিত। এবং তোমাদের এই স্বাধীন সুস্থ চর্চা আমার ধারণা মুক্তির স্বাস্থ্য ক্যাম্প দিয়ে শুরু হতে পারে। তোমরা ভবিষ্যতে যুক্ত হয়েও মুক্তির মধ্য দিয়ে দেখবে তোমরা অনেক অনুপ্রাণিত হবে, তোমরা অনেক এগিয়ে চলতে সুবিধা হবে। এবং আমি বলবো যে শঙ্করবাবু যেমন করেছেন, আজকে এনভায়রনমেন্টের একটা প্রজেক্ট না বললে আমার শেষ হবে না, মানে কথা বললে অনেকক্ষণ বলা যায়, কিন্তু আমি এইটুকু কথা বলে শেষ করব যে ইম্পেডিমেন্ট, বাধা কেমন ভাবে পজিটিভ জায়গায় আনতে পারা যায়, যেটা আজকের দিনে সারা পৃথিবী বলছে যে আজকের দিনে এনভায়রনমেন্ট ডিভিডেন্ড কারা পাবে না, ডেভেলপিং ওয়ার্ল্ডে আজকে ক্লাইমেটের ডিভিডেন্ড পাওয়া যেতে পারে। শঙ্করবাবু এটা করে দেখিয়েছেন। কি করেছেন তিনি জানো? তিনি সুন্দরবনের নদী বাঁধ দিনের পর দিন ভেঙে যেত, উনি ওখানে ম্যানগ্রোভ প্ল্যান্টেশন করেছেন, 3টে লেয়ারে ম্যানগ্রোভ প্ল্যান্টেশন করেছেন, এটা ইউটিউবে আছে, দেখে নিও। এই ম্যানগ্রোভ প্ল্যান্টেশন করে ওই জায়গাতে কিলোমিটারের পর কিলোমিটার করে, যাতে নদী বাঁধ নেবে ওই জলে লবণের জল ঢুকতে না পারে চাষের জায়গায়, ওখানে নদী বাঁধ বাঁধিয়েছেন এবং গ্রামের মানুষজনকে নিয়ে। আর একটা বাঁধের আর একটা দিকে গরু চাষের জন্য, গরুর জন্য ফডার তৈরি করেছেন, ঘাস চাষ করেছেন। আর মাথার উপরে তিনি একটা সোশ্যাল হর্টিকালচার করেছেন, ড্রাগন ফ্রুট কাল্টিভেশন করেছেন। এইগুলোর মধ্য দিয়ে জানো তিনি কি করেছেন, ওখানে কর্মসংস্থান বাড়িয়ে দিয়েছেন। একদিকে এনভায়রনমেন্ট রেজিলিয়েন্ট সিস্টেম করেছেন, ক্লাইমেট রেজিলিয়েন্ট ওখানে বিল্ডিং করছেন, আর এনভায়রনমেন্ট রেজিলিয়েন্ট এই সিস্টেমের মধ্য দিয়ে তিনি কর্মসংস্থান বাড়িয়ে গ্রাম থেকে শহরমুখী মাইগ্রেশনটা কমিয়ে দিয়েছেন। আর তোমরা তো জানো, যদি তোমরা বেশি আরো একটু পড়াশোনা করো তোমরা জানতে পারবে, বা যদি কেউ পড়ো নিশ্চয়ই জানো, যে যত তুমি গ্রাম থেকে শহরে আসবে, ইট ইজ মোর এনার্জি ইন্টেন্সিভ। এনার্জি ইন্টেন্সিভ কি না, নগরায়নের ফলে তো এনার্জি ইন্টেন্সিটি, ইলেকট্রিসিটির কনজামশন বেড়ে, কার্বন গ্লোবাল গ্রিন হাউস গ্যাস বাড়ছে। তো যার ফলে গ্রামে থাকা মানে ইট ইজ এনভায়রনমেন্টালি সাস্টেনেবল, এবং ইট ইজ ইন দ্য অ্যালাইনমেন্ট উইথ দ্য ইউনাইটেড নেশন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। অর্থাৎ তোমার প্রাকৃতিক যে তোমার পরিবেশের গত যে আমাদের প্রতিকূলতা, সেটাকে তিনি পজিটিভলি ব্যবহার করে ওখানে কর্মসংস্থান বাড়িয়ে তিনি ওখানে এনভায়রনমেন্ট সাস্টেনেবল গোলকে তিনি অ্যাচিভ করছেন। এইভাবে কিভাবে ভাবনা যায়, তোমাদেরকেও কিন্তু আমি বলবো চিন্তা ভাবনা করতে হবে। শুধু পড়ামাত্র একাডেমিক পড়াশোনা তো করতেই হবে, সেটা তো ম্যান্ডেটারি, তার সঙ্গে পরিবেশ এবং তার সঙ্গে সমস্ত কিছু মানুষ, সমাজ, সবের সঙ্গেই তোমাদেরকে সম্পৃক্ত থাকতে হবে। তার মধ্য দিয়ে নিজের চরিত্রের বিকাশ, ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে হবে, এগিয়ে যেতে হবে। এই কথা বলে আমি শেষ করব। অসংখ্য ধন্যবাদ পেশেন্ট হিয়ারিং এর জন্য। যদি কারোর কোনো প্রশ্ন থাকে বলতে পারো, আর না হলে ব্যাক টু পম্পা। স্যার, আমি আবার ভিডিওতে ফিরে যাচ্ছি। স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার এই ছেলে মেয়েদের ভালো লাগলো কিনা আসলে সেটাই আসলে ব্যাপার। আমি ছেলে মেয়েরা উত্তর দাও। হ্যাঁ বলবো স্যার। মানে আপনার এই বক্তব্য থেকে ইনফ্যাক্ট আমি আজকের অনেক কিছু শিখেছি, এবং আমি আশা করব ছেলেমেয়েরাও হয়তো কিছু শিখেছে বা জেনেছে। এবং আপনার এই মোটিভেশনাল যে বক্তব্য এবং অনেক কিছু অজানা তথ্য আমরা আজকের আপনার এই বক্তব্য থেকে পেলাম আর কি, সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর স্টুডেন্টদেরকে অনুরোধ করব, যদি কারোর কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে
অবশ্যই জানাবে। তার মধ্যে পার্থদে হ্যান্ড রেজ করেছে, পার্থদের কাছে আমরা যাব। পার্থদে, বলো তোমার কি প্রশ্ন ছিল? না ম্যাম, তখন সে প্রবলেম হচ্ছিল একটা, সেই জন্য সাউন্ড শুনতে পাচ্ছিলাম না, ওই জন্য। ওকে, আর কেউ আছো? বলো। স্যারের বক্তব্যটা খুব সুন্দর লেগেছে ম্যাম, খুব অনুপ্রেরণামূলক এটা। একটু সত্যি অনেক কিছু ক্যামেরা জানতে পারলাম। অন করবে? মানে আমি চাইছি সবাই একটু ক্যামেরাটা যদি অন করো আর কি। থ্যাংক ইউ। বলো। স্যারের এই অনুপ্রেরণামূলক মোটিভেশনাল যে জিনিসটা দিলেন, এটা শুনে সত্যি খুব ভালো লাগলো, কারণ অনেক কিছু জানতাম না, যেটা ধীরে ধীরে জানতে পারলাম, বা বর্তমান পরিস্থিতি সম্পর্কে অনেকটা অগ্রগতি হলাম। থ্যাংক না, ইউ স্যার। তোমরা এটাতে অ্যালাইন করো মাঝে মধ্যে এই ধরনের সেমিনার, এটাকে আমরা বলবো ইন্টারঅ্যাক্টিভ সেশন, হাউ ক্যান উই ক্যারি ফরওয়ার্ড আমাদের জীবনের। এতে এই যে মুক্তির সহায়তা, আমি বলবো মুক্তির হ্যান্ড হোল্ডিং, এটা একটা অভূতপূর্ব ব্যাপার। অনেকেই তো অনেক জায়গা থেকে আর্থিক অনুদান দিয়ে তারা ভুলে যায়, তারা ভাবে ছেলে মেয়েরা পড়ছে, কিন্তু মুক্তি এইভাবে ভাবে না। মুক্তি ভাবে যে এই ছেলেমেয়েরা মুক্তির পরিবারের পার্ট। যেমন ভাবে বাবা মা ভাবেন, সেভাবে মুক্তি কিন্তু তার চেয়ে এগিয়ে গিয়ে ভাবে। কারণ মুক্তির সঙ্গে এমন অনেক মানুষ আছেন যারা অনেক প্রতিকূলতা ফেস করে তারা বড় হয়েছেন, এবং তাদের জীবনের অভিজ্ঞতা তোমাদের সঙ্গে বললে তোমাদের এক ধরনের অনুপ্রেরণা তো হবেই। 2 নম্বর, তোমাদের টেকনিক্যাল, তোমাদের এডুকেশনাল মানে কোনো প্রবলেম হলে সেগুলোকেও কানেক্ট করে দিতে পারবে মুক্তি। কাজে তোমরা মুক্তির পম্পা ম্যাডামের সঙ্গে কানেক্টেড হও। কানেক্টেড হয়ে তোমাদের কি প্রবলেম, মানসিক, তোমাদের টেকনিক্যাল, এডুকেশনাল, অন্যান্য কি ধরনের সমস্যা হতে পারে যেটা মুক্তি হ্যান্ডল করলে তোমাদের সুবিধা হবে। মুক্তি সমুদ্রের মতো, মুক্তি ভীষণ প্রসারী মন, মুক্তি অসম্ভব ভালোভাবে তোমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে। মুক্তি চায় তোমরা নিজেদের পায়ে আগে দাঁড়াও, তোমাদের পরিবারের প্রতি তাকাও, তারপরেই তোমরা একমাত্র সমাজের দিকে দেখতে পাবে। মুক্তি এটা চায়, মনে প্রাণে চায় তোমরা এইভাবে এগিয়ে যাও। ঠিক আছে? বলো আর কে কি বলবে। 97 জন পার্টিসিপেট করলো, বাকিদের কোনো বক্তব্য নেই। আমাদের এটা একটা প্রবলেম, আমাদের সব মনোলগ হয়ে যায়। আমি চেয়েছিলাম ডায়ালগ হবে, প্রত্যেকে ইন্টারাক্ট করবে। সিনিয়র স্টুডেন্ট যারা রয়েছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে বা মেডিকেল পড়ছে, তারা কেউ এসে বলো। তোমরা স্টুডেন্টরা অনেকেই মেসেজ দিচ্ছ থ্যাংক ইউ স্যার বলে, তো আমি তাদেরকে বলবো ক্যামেরাটা অন করে একটু ডাইরেক্ট কথা বলো আমাদের সাথে। ইনফ্যাক্ট বলো। স্যার আছেন, ম্যামও আছেন। আমরা চাই তোমরা একটু মাইক্রোফোন অন করে একটু কথা বলো। হ্যালো ম্যাম। হ্যাঁ, বলো। হ্যাঁ, আমি স্যার বলছিলেন যে এই সমাজকে এগিয়ে নেওয়ার ব্যাপারে। তো আমার মনে হয় এই এগিয়ে নেওয়ার সময় একটা প্রতিকূলতা আর আসছে, যেটা হচ্ছে রাজনৈতিক অরাজকতা। তো মানে আমি যেটা বলতে চাইছি যে মানুষ এখন ওই রাজনৈতিক দিক দিয়ে, মানে মনের মধ্যে একটা রাগ হিংসা ওটা জমে যাচ্ছে আই থিঙ্ক। তো ওইটাকে যদি কোনোভাবে কমানো যায়, বা মানুষকে যে মানুষের জন্যই এই ভাবনা চিন্তা গড়ে তোলা যায়, তো সেই দিকেও আমার মনে হয় একটু করা এটা খুব উচিত। গুরুত্বপূর্ণ এবং সেনসিটিভ প্রশ্ন। এটা খুবই সেনসিটিভ প্রশ্ন। দেখো, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দেশ যদি প্রকৃত অর্থে সেবা করতে হয়, আলটিমেটলি তোমাকে রাজনীতি সম্পর্কে সচেতন হতেই হবে। কারণ রাজনীতি এ একমাত্র আমাদের দেশের পরিচালনা, আমাদের যে সিস্টেম তাতে পরিচালনা করে। কিন্তু আমি যেটা বলতে চাই, সুস্থ রাজনীতি, সুস্থ হ্যাঁ স্যার, রাজনীতি, এইটা এইটা হ্যাঁ, এবং সমাজে ভেদাভেদ মুক্ত রাজনীতি, যেটা স্যার। যেটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আমরা মনে করি আমাদের প্রত্যেক ছাত্রছাত্রী রাজনীতি বিমুখ না হয়ে রাজনীতি সচেতন হওয়া উচিত। কিন্তু তারা প্রত্যেকে নিজেকে আগে তৈরি করুক এই সুস্থ রাজনীতির দিকে চিন্তা ভাবনা করে, কোনো দলে যোগ না দিয়েও রাজনৈতিকভাবে সচেতন হওয়া যায়। আমি বলবো রাজনৈতিকভাবে সচেতন হও, কিন্তু তোমার কাজের বর্তমান যে কাজ নিজেকে গড়ে তোলার, তাতে পরিপন্থী হবে এমন কিছু রাজনীতিতে যুক্ত হয়েও না। এটা হচ্ছে আমার
অ্যাডভাইস। আমার অ্যাডভাইস, তুমি রাজনৈতিকভাবে সচেতন হও, দেশের কোনটা ভালো কোনটা খারাপ তুমি ভাবাচনা করো, ভাবো, দেশের ইতিহাস পড়ো, দেশের কাস্ট সিস্টেম থেকে শুরু করে সমস্ত কিছু পড়ো, দেশের মূল ইম্পেডিমেন্ট কোনটা রবীন্দ্রনাথ পড়ো, কবি কবি নজরুল ইসলাম পড়ো, আচার্য জগদীশচন্দ্র বোস পড়ো, মানুষের আমাদের বরেণ্য যারা সাহিত্যিক আছেন, যারা আমাদের মনীষী আছে, তাদের লেখা পড়ে নিজেদেরকে তৈরি করো, ভিত মজবুত করো, করে নিজেদেরকে রাজনৈতিকভাবে সচেতন করো। কিন্তু নিজের প্রত্যক্ষভাবে রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে আমি বলবো পড়াশোনার জায়গাতে ক্ষতি করবে এমন কর্মকাণ্ডে নিজেকে জড়িও না। এটা হচ্ছে না তোমাদের কাছে অনুরোধ। স্যার, এই রাজনৈতিকটাই তো আমাদের মানে পড়াশোনা, যেরকম আপনি বলছিলেন যে অনেক জায়গায় স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে। স্যার, ওই স্কুল কলেজে যেখানে ভ্যাকেশন এত আছে, এত ভ্যাকেন্ট স্পেস আছে, যারা সেখানে অনেক টিচার নেই স্কুলে, যেখানে টিচিং করার আছে, তো সেখানে ছাত্রদের পড়তে অসুবিধা হচ্ছে। তো না শোনো, সরকার আমি যাতে এবারে বলি, আমি এখানে বলি, এই রকম জায়গাটাতে তোমাকে ভাবতে হবে। তুমি ধরে যাক তুমি একটি গ্রামের প্রান্তিক জায়গায় বসে রয়েছো, তোমার স্কুলে শিক্ষক নেই। হ্যাঁ, হ্যাঁ তুমি স্যার। ছাত্র হিসাবে তুমি এটার জন্যে তুমি ডিপ্রাইভড, ঠিক আছে? আমি সেইটার কথা ভেবেই তোমাকে কিন্তু আমি বলে গেছি, তুমি আমার কথাটা শোনোনি, যে তোমার পড়াশোনাকে উন্নত করার জন্য তুমি এখন ডিজিটাল ওয়ার্ল্ডে অনেক রকম পড়াশোনা করার সুযোগ সুবিধা এসে গেছে, সেইগুলোকে ব্যবহার করো, তুমি সেইটা করে নিজেকে উন্নত করো। কারণ তুমি যদি স্কুলকে ঠিক করবে, স্কুলে শিক্ষক আনার জন্য রাস্তায় নেমে আন্দোলন করতে যাবে, এটা করে সময় নষ্ট করো, তোমার পরীক্ষা তো আগামী 6 মাসের মধ্যে এসে যাবে। তো কাজেই তোমাকে ভাবতে হবে তোমার পড়াশোনার কথা, তোমাকে তোমার একাডেমিক ইয়ার ল্যাপস যাতে না হয় এমন ভাবে তোমাকে এগিয়ে যেতে হবে। দরকার আছে তুমি মুক্তির কাছে এসে বলো যে আমার পড়াশোনার জন্য আমি বই পাচ্ছি না, আমি কিভাবে পড়তে পারি। মুক্তির অনেক থিঙ্ক ট্যাঙ্ক আছে, তারা তোমাকে সহায়তা করবে। আমি সেই জন্য যে কটা কথা বলে গেলাম অত্যন্ত মনোসংযোগকারে শুনবে, তার মধ্যেই কিন্তু কথার ইন্ডিকেশন দেয়া রয়েছে। ওকে। স্যার, কয়েকজন স্টুডেন্টের থেকে আমরা কিছু রেসপন্স পেলাম ইতিমধ্যে। মনীষা পুরকাইত লিখেছে যে এইরকম ইন্সপায়ারিং কিছু সেশন যদি আমরা করতে পারি। তো মনীষা, থ্যাংক ইউ। আর আমরা চেষ্টা করব এই সেশনগুলোতে পরবর্তী দিনগুলোতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর জয়া গুপ্তাও লিখেছে এরকম কিছু সেশন আর কি কন্টিনিউ করার জন্য। থ্যাংক ইউ জয়া। স্যার, ম্যাম তো আজকে আছেন, ম্যামের কথা তো আমরা আজকে সেই অর্থে কিছু শুনতে পারলাম না তো। ম্যামকে আবার তুমি একটা লেসনের জন্য হ্যাঁ, এনাদের পরে। সাথে টাইম করে ম্যাডামকে ইনভলভ করে নাও। হুম, হুম, হুম। আর তুমি পরে তোমার এই ধরনের লেকচার সেশনের জন্য একটা গ্রুপ তৈরি করো। আমি তোমাকে ছেলে মেয়েদের সামনেই বলছি, একটা থিঙ্কিং গ্রুপ তৈরি করো, যে থিঙ্কিং গ্রুপে তোমরা প্ল্যানিং গুলো করে নেবে। তার মধ্যে চন্দ্রিমা ম্যাডামের সঙ্গে তুমি আলোচনা করে নাও, আমার কাছে ফোনে অ্যাডভাইস নিয়ে নিও কিভাবে আগাতে পারো, রিসোর্স পার্সন আনা কিভাবে। কারণ এই একই ধরনের প্রিপারেটরি লেকচার বারবার হলে তখন ওদের কাছে হ্যাকনিড মনে হবে, কমন মনে হবে। এরপরে ওদের টপিক্যাল, ওদের কাছ থেকে কোন বিষয়ে আলোচনা করলে ভালো হয়, এই ধরনের টেকনিক্যাল বলো বলো, এইগুলো ভালো করে ওদের কাছে রেসপন্স নাও। রেসপন্স নিয়ে তারপরে করা যাক। সেইভাবে এরকম হতে পারে যে যদি ধরো ধরো তোমার বিএসসি পাস করেছে, তাদের স্টুডেন্টদের মধ্যে তারা পড়াশোনা সরকারি প্রতিষ্ঠানে কাজ করার জন্য তারা তৈরি হতে চাইছে, তাদের জন্য যারা এই ধরনের ক্র্যাক করেছে তাদেরকে এনে কোনো আলোচনা করাতে চাইছো, বা যারা এই ধরনের টেকনিক্যাল কোনো ধরো 12 ক্লাস পড়ছে, তুমি তাদের জন্য স্পেশালি কোনো প্রোগ্রাম অর্গানাইজ করতে চাও, কিভাবে পড়তে চাও, দীর্ঘদিন পড়াশোনা করেছেন অত্যন্ত ভালো মাস্টারমশাইকে এনে বলাতে চাও, সেগুলো তোমরা সিদ্ধান্ত নাও। চন্দ্রিমা ম্যাডাম যখন আছেন, আমাকে তো ওনার সম্পর্কে বলেছো, প্লাস সত্যজিৎ আছেন, সত্যজিৎ সম্পর্কেও তোমাদের স্টুডেন্টদের জানা উচিত। সেক্রেটারি অত্যন্ত গুণী মানুষ, মানে অনেকক্ষণ ধরে কথা বলতে পারলে ভালো হতো, আমি মানে টাইমটা মাথায় রেখে অনেকের কথাই বাদ দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। উনিও একজন অসম্ভব সংবেদনশীল মানুষ, দেশের বাইরে থেকেও কন্টিনিউয়াসলি মুক্তির কথা ভেবে প্রচুর কাজ করে যাচ্ছেন।
তোমাদের শরীর মন ভালো করার জন্য উনি যোগের নানান ধরনের পরামর্শ দেন, নিজে ব্যায়াম করে দেখিয়েছেন, যোগের কোর্স করে। কারণ সুস্থ শরীরই পারে একমাত্র সুস্থ মনকে ধরে রাখতে। সেটার ব্যাপারে আমার সেক্রেটারি মানে আমাদের সত্যজিৎ বাবুর কোনো তুলনা হয় না। উনি যেভাবে যাচ্ছেন, যেভাবে চেষ্টা করে যাচ্ছেন, এবং তার সঙ্গে ভ্যালু এডুকেশন নিয়ে মূল্যবোধের উপরে তো অকল্পনীয় কাজ করছেন। তো ঠিক আছে, তাহলে এই পর্যন্তই রইলো। আর কি বলতে চাইছো? আমাকে আর কিছু থাকতে হবে? সকলকে ধন্যবাদ। না স্যার, ধন্যবাদ স্যার। আমি আজকে তো অনেকক্ষণ নিয়ে আমরা এই সেশনটা চালালাম, হ্যাঁ, প্রায় 1.5 ঘন্টা আচ্ছা, হয়ে গেল। হ্যাঁ, স্টুডেন্টরাও মানে ওদেরকেও ছেড়ে দেওয়া দরকার আমাদের তরফ হ্যাঁ, থেকে। আর ওকে, ম্যামকে আমি অনুরোধ করব, আমরা এই সেশন পরবর্তী দিনগুলোতে এগিয়ে নিয়ে যাব এবং পরবর্তী টাইমে ওনাকে এনগেজ করব আর কি। আর স্টুডেন্টদেরকে ছেড়ে দাও, ছেড়ে দিয়ে ম্যাডামকে রাখো, আমি ম্যাডামের সামনে একটু কথা বলে নিই। আহ, স্টুডেন্টদেরকে ছেড়ে দাও। আহ, আচ্ছা, তোমরা সবাই যদি কারোর কোনো প্রশ্ন থাকে বলতে পারো, তা নাহলে তোমরা একটু লিভ করো আস্তে আস্তে। স্যার, আমরা কি তাহলে রেকর্ডিং স্টপ করে দিই? হ্যাঁ, রেকর্ডিং রেকর্ডিং চলুক। রেকর্ডিং করতে পারো, স্টপও করতে পারো, और তোমাদের पैसा মত। नहीं ओए कोई एक टका मार रही मुझे আমার কথা কি শোনা ओ যাচ্ছে স্যার? ম্যাম, আমি স্টপ করে দিয়ে আপনার কথা শুনছি। আচ্ছা, ঠিক আছে।